আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল। আজকে আমরা গল্প দিইনি বা রাতে দিব এটা সম্ভাবনা নেই, কারণ কালকে একটি দুর্ঘটনা ঘটেছে। আর তারপরে থেকে আমার শরীরে অনেক জ্বর। এক মহতো বাড়ি গিয়েছিলাম, সেখানে তাকে জানাজা পড়িয়ে মাটি দিয়ে আজকে আসতে দুপুরের পর হয়ে গেছে, সেজন্য ভিডিও মেক করতে পারিনি। আর কালকে থেকে আমার প্রচণ্ড জ্বর শরীরে, সেজন্য ভয়েস বা কোনো কিছু এডিট করতে তেমন মন চায়নি। আর দুপুরের আগে আমার কাছে এমবি ছিল না, সেজন্য আরও ভিডিও মেক করার কোনো আগ্রহই ছিল না। আর যদি পারি তাহলে রাত্রে 9টা কি 11টার দিকে দিতে পারি ভিডিও এডিট শেষ হলে। যদি এডিট শেষ করা হয়, যদি আজকে রাতেই পান তাহলে ভাববেন যে গল্পটা এডিট শেষ হয়েছিল, তাহলে পেয়েছেন। আর যদি না পান তাহলে সকালে পাবেন। সকালে যদি পান তাহলে বুঝতে পারবেন যে এডিট শেষ হয়নি, সেজন্য সকালে পেয়েছেন। স্টাডি রুমে নিস্তব্ধ নীরবতা। মাহবুব রাশিদ আর মঈন রাশিদ পাশাপাশি বসে আছেন। সামনে চেয়ারে বসে আছে সাইমান, হাতে খোলা বই, চোখ বইয়ের দিকে দৃষ্টিবদ্ধ। পাশে রিয়ে আছে রায়হান, মাথা নিচু করে নিজের ভেতরেই ডুবে গেছে সে। অনেকক্ষণ নীরবতা চলার পর মাহবুব রাশিদ বিরক্ত হয়ে উঠলেন। এভাবে ডেকে এনে চুপচাপ বসিয়ে রাখার মানে কি? আমার বাইরে যেতে হবে, ইম্পর্ট্যান্ট মিটিং আছে। সাইমান ধীরে বই থেকে চোখ তুলে বাবার দিকে তাকালো। ঠান্ডা কিন্তু দৃঢ় স্বরে বলল, আজকের মিটিং ক্যান্সেল করে দেন। বাড়ির বড় মেয়ের বিয়ে বলে কথা। এই কথায় বিস্ময়ে চোখ বড় হয়ে গেল মাহবুব রাশিদ আর মঈন রাশিদের। কি আজে বাজে কথা বলছো? মাথা ঠিক আছে তোমার? ক্ষুদ্র স্বরে বলে উঠলেন মাহবুব রাশিদ। সাইমান, বাড়ির বড় মেয়ে মানে রুহি। রুহির বিয়ে আবার কোথা থেকে এলো আজকে? মঈন রাশিদও বিস্ময়ে বললেন। কিন্তু সাইমান আর কিছু বলল না। দৃষ্টি ঘুরিয়ে নীরবে তাকালো রায়হানের দিকে। রায়হান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, বুক ওঠানামা করছে, বারবার লোক গিলছে। সাইমান এবার কড়া স্বরে বলল, চুপ করে আছিস কেন? তোকে কথা বলতে বলেছি, কথা বল। রায়হান কাপা গলায় মাথা উঁচু করল, গলায় ঢোক গিলে বলল, বড় মামু, ছোট মামু, আমি রুহিকে ভালোবাসি। আমি ওকে বিয়ে করতে চাই। রুহিও আমাকে ভালোবাসে। প্লিজ, না বলবে না। আর কিছু চাইবো না কখনো। শুধু রুহিকে আমার হাতে তুলে দেও। বলতে বলতে রায়হানের চোখ টলটল করে উঠল। মনে হচ্ছে যে কোনো মুহূর্তে অশ্রু ঝরে পড়বে। ঘরটা আবার নিস্তব্ধ। মাহবুব রাশিদ স্থির মুখে সে রইলেন। তার মুখ থেকে কোনো ভাব প্রকাশ পেল না। মঈন রাশিদ বিস্ময়ে তাকিয়ে থেকে বললেন, এসব কবে থেকে চলছে? আজ হঠাৎ করে এসব বলছিস কেন? রুহির বিয়ে যদি না ভাঙতো তাহলে কি করতিস? আগে কেন বলিসনি? রায়হান নিচু মাথায় উত্তর দিল, বড় মামুর একজনকে কথা দিয়ে ফেলেছিল, মামুর কথার খেলাপ হবে বলে কিছু বলতে পারিনি। মঈন রাশিদ নিশ্চুপ হয়ে গেলেন। বুকের ভেতরে অস্বস্তির কষ্ট অনুভব করল। হঠাৎ মনে হলো, তিনি তো কখনো মেয়েকে জিজ্ঞেসই করেননি সে কাউকে ভালোবাসে কিনা, সে এই বিয়েতে রাজি কিনা। বাবা হিসেবে তিনি তাহলে ব্যর্থ। এবার মাহবুব রাশিদ গলা খাকারি দিল, আজ পর্যন্ত তোমাদের ইচ্ছার বাইরে তোমাদের ওপর কিছু চাপিয়ে দিয়েছি। আশেপাশে তাকালেই তো প্রমাণ পাবে। বলে একবার সাইমানের দিকে তাকালেন। আমাকে একবার বলতে পারতে, এতটাও খারাপ ভেবো না আমাকে। আমার কথার খেলাপ হবে বলে কখনো তোমাদের ওপর কিছু চাপিয়ে দেব, আমার ওপর তোমরা ভরসাই করে দেখতে পারতে। রায়হান কাতর চোখে বড় মামার দিকে তাকিয়ে বলল, বড় মামু, প্লিজ এভাবে বলো না। ছোট থেকে তুমি আমাদের আগলে রেখেছ, আমাদের সব ইচ্ছে পূরণ করেছ। মাহবুব রাশিদ কোনো উত্তর দিলেন না। এবার তিনি একজন গৃহকর্মীকে ডাক দিলেন, উপরে গিয়ে রুহিকে নিয়ে আসো, আর বাড়ির বাকি সদস্যদেরও ডেকে আনো। কিছুক্ষণের মধ্যেই সবাই উপস্থিত হলো। ঘরে চাপা গুঞ্জন, কিন্তু কেউ হ্রস্বই কারছু জানে না। সাবিহা খালেদ বিস্ময়ে তাকালেন ছেলের দিকে। রায়হান তো তাকে বলেছিল ঢাকায় এখন আসবে না, কয়েকদিন পর আসবে, কাজ আছে। রুহির এনগেজমেন্টেও আসেনি, এত বলার পর হঠাৎ সকালে কিভাবে এখানে? রুহি করে লোক প্রথমেই চোখ পড়ে গেল রায়হানের দিকে। কতদিন পরে মানুষটিকে সামনে দেখল। বুকটা ভরে গেল আবেগে, আবার অভিমানেও। মাহবুব রাশিদ সবাইকে বসতে বললেন। তারপর রুহিকে ইশারা করলেন পাশে বসতে। রুহি ভদ্র মেয়ের মতো গিয়ে বসল বড় আব্বুর পাশে। তিনি রুহির মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়ে বললেন, তুমি রায়হানকে ভালোবাসো? নির্দ্বিধায় বলতে পারো, ভুল হয়েছিল আমাদের, তোমাকে কিছু না জিজ্ঞেস করেই বিয়ে ঠিক করেছিলাম। এখন সুযোগ এসেছে, তুমি যা চাও তাই হবে। কেউ তোমাকে ফোর্স করবে না। রুহির চোখ ভিজে গেল, কান্না ভেজা কণ্ঠে বলল, বড় আব্বু, আমি রায়হান ভাই ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। আমি রায়হান ভাইকে ভালোবাসি। রায়হান মাথা তুলে রুহির দিকে তাকালো, চোখে অপরাধবোধ। যে মেয়েকে ভালোবাসেছে, তার কথা সবার সামনে মাথা উঁচু করে বলতে পারেনি। নিজেকে আজ মনে হচ্ছে কাপুরুষ, তার জন্য রুহিকে এত কষ্ট পেয়েছে। ঘরভর একার গেল বিস্ময়ে আর আবেগে। সাবিহা খালেদ প্রথমে অবাক হলেও পরে মুখে হাসি ফুটল। ইমা বেগমও চোখ মুছলেন, মনে মনে কৃতজ্ঞ হলেন আল্লাহর কাছে, ভালোই হয়েছে বিয়েটা ভেঙে গেছে আগেই।
না হলে সারা জীবন মেয়ের মুখের দিকে তাকাতে পারতেন না। মা হয়ে মেয়ের মনের কথা বুঝতে পারেনি। মাহবুব রাশিদ দৃঢ় কণ্ঠে ঘোষণা করলেন, সবাই প্রস্তুতি নাও, আজই কাবিন হবে, পরবর্তীতে বড় অনুষ্ঠান করা যাবে। সাবিহা, তোর কোনো সমস্যা থাকলে বল, তে পারিস এখনই। শেষের কথা সাবিহা খালেদের দিকে তাকিয়ে বললেন, কি যে বল ভাইয়া, তুমি আমাদের জন্য সব সময় সঠিক সিদ্ধান্তই নেবে। আর ওরা দুইজন একে অপরকে যখন পছন্দ করে এর ভিতর আমাদের তো কোন কথা বলারই নেই। মাহবুব রশিদ সাবিহা খালেদের কথা শুনে মনে হয় সন্তুষ্ট হলেন। তিনি আবার রুহির মাথায় স্নেহের হাত রেখে সান্ত্বনা দিলেন। তারপর ধীর পদক্ষেপে উঠে গেলেন ঘর থেকে। মঈন রাশিদ ধীরে ধীরে মেয়ের দিকে এগিয়ে এলেন। তার চোখে তখন হাজারো অনুশোচনা, বুকের ভেতরে জমে থাকা অপরাধবোধ। কাছে গিয়ে মেয়ের মাথায় আলতো করে হাত রাখতেই রুহি আর নিজেকে ধরে রাখতে পারল না। হঠাৎ হু হু করে শব্দ করে কেঁদে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ল। বুক ভরে উঠল জমে থাকা অভিমান, কষ্ট আর ভালোবাসায়। মেয়েকে বুকের ভেতর শক্ত করে জড়িয়ে ধরে মঈন রাশিদের গলাও ভারী হয়ে গেল। কাপা কণ্ঠে বললেন, বাবাকে ক্ষমা করে দিও প্রিন্সেস। বাবা তোমার মনের কথা বুঝতে পারেনি, তোমাকে কিছু জিজ্ঞেস না করেই এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছিলাম। বাবা হিসেবে আমি ব্যর্থ হয়েছি। রুহি আরো জোরে বাবাকে আঁকড়ে ধরল, যেন দীর্ঘদিনের চাপা কষ্ট বাবার বুকের ভেতর উজাড় করে দিতে চাইছে। ইমা বেগমও এগিয়ে এলেন, মেয়ের মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়ে পাশে বসলেন। তার চোখে তখন অশ্রু, কণ্ঠে অপরাধবোধ। আমাকেও ক্ষমা করে দিস মা, আমি মা হয়েও তোর মনের কথা বুঝতে পারিনি। তোকে একবারও জিজ্ঞেস করিনি তুই আসলে কি চাও। রুহি ভেজা চোখে মায়ের হাত চেপে ধরল। রিশা আর রাহিল ও দৌড়ে গিয়ে রুহি, মঈন রাশিদ আর ইমা বেগমকে জড়িয়ে ধরল। তাদের ছোট্ট ভালোবাসায় চারপাশের আবহটা আরও নরম আর আবেগময় হয়ে উঠল। সাইফান তিরপায় রায়হানের পাশে এসে দাঁড়িয়ে কাঁধে হাত রাখল। এর ভাই, জেনে শুনে এরকম খবরায় চন্ডিকে নিজের কাঁধে চাপাচ্ছিস কেন? তলে তলে সবাই প্রেম করে ঝটকা মেরে দিচ্ছে, আর আমি সারা জীবন মেয়েদের ইগনোর করে গেলাম বলে আমার তো কিছুই হলো না। শেষের লাইনটা সাইফান এমন হতাশ ভঙ্গিতে বলল। রায়হান এবার চোখ ছোট ছোট করে সাইফানের দিকে তাকালো। এভাবে চোখ ছোট ছোট করে তাকাচ্ছ কেন? হ্রস্ব ইকার একটু কান্না করে আসি, বলে সাইফান মজা করতে করতে রুহিদের দিকে এগিয়ে গেল। মুহূর্তেই ঝাঁপিয়ে পড়ে ওদের সবাইকে জড়িয়ে ধরল। তারপর শয়তানি করে হাউমাউ করে কান্না শুরু করলো। ওর এই ভণ্ড কান্না দেখে সকলে হেসে ফেলল। কান্নার ভেতরেও রুহির ঠোঁটে একচিলতে হাসি ফুটে উঠল। নাফিসা, আফিয়া বেগম আর বিলকিস আরা বেগম পাশে দাঁড়িয়ে সাইফানের খুনসুটি মজা দেখছিল। হাসির ভেতরেই হঠাৎ নাফিসার চোখ সরে গেল এক পাশে বসে থাকা সাইমানের দিকে। সাইমান নিঃশব্দে ওর দিকে তাকিয়ে আছে, দৃষ্টি যেন একেবারে ভেদ করে যাচ্ছে নাফিসার বুকের ভেতর। মুহূর্তেই নাফিসা অস্থির হয়ে উঠল। সে তাড়াতাড়ি আফিয়া বেগমের আড়ালে চলে গেল, কিন্তু কৌতুক হলো সামলাতে না পেরে আবার মাথা বের করে উকি দিল। সাইমান এখনো একই ভঙ্গিতে একদৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু এখন কপাল কুঁচকে। তা দেখে নাফিসা নিজে ও ভুরু জোড়া কুঁচকাল। এই সময় বিলকিস আরা বেগম গম্ভীর গলায় সবাইকে উদ্দেশ্য করে বললেন, অনেক হয়েছে, যেহেতু আজকেই কাবিন হবে, আমার মনে হয় সবাইকে কাজে লেগে পড়া উচিত। এভাবে দাঁড়িয়ে বা বসে থাকা ঠিক না। সবাই ধীরে ধীরে ছড়িয়ে গেল, ব্যস্ত হয়ে উঠল বিয়ের প্রস্তুতিতে। তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন। রুহি বউ সাজে রায়হানের পাশে বসে আছে। রায়হানের ডানদিকে বসে আছেন সাবিহা খালেদ, আর রুহির বা পাশে বসে আছেন মঈন রাশিদ। রুহি বাবার হাত শক্ত করে ধরে রেখেছে। সামনেই বসে আছেন কাজী সাহেব। বিয়ের কাগজপত্র নিয়ে তিনি ব্যস্ত। আর কিছুক্ষণের মধ্যেই কাবিন পড়ানো শুরু করবেন। পরিবারের বাকি সদস্যরা সবাই উপস্থিত। তাছাড়া কেউ নেই তেমন। রুশনা আর আরিব রানী, গতকালই তারা ফিরে গেছে। যদিও আজকের জন্য তাদের ডাকা হয়েছিল, কিন্তু ওরা কাজের কারণে আর আসতে পারেনি। একপাশে দাঁড়িয়ে আছে রিশা, নাফিসা আর জারিন। তিনজন মিলে ফিসফিসিয়ে প্ল্যান করছে কিভাবে রায়হানের জুতা চুরি করা যায়। ওরা মূলত দুই ভাগে ভাগ হয়ে গেছে, মেয়ে পক্ষ আর ছেলে পক্ষ। মেয়েরা নিজেদের দলে, আর ছেলেরা ছেলে পক্ষ হয়ে দাঁড়িয়েছে। রাইমা অবশ্য কোনো দলে যোগ দেয়নি, তার এসব করার সময় নেই। সে বারবার চারিদিকে তাকাচ্ছে, সাইমানকে খুঁজছে, কিন্তু সাইমান এখনো এসে পৌঁছায়নি। এদিকে সাইফান, রিদওয়ান আর রাহিল হেসে হেসে এগিয়ে গেল নাফিসাদের দিকে। চোখ ছোট ছোট করে তাকিয়ে সাইফান বলল, কি প্ল্যানিং চলছে শুনি দেখি। আমরাও একবার মাথা খামাই। এই কথা শুনে জারিন চোখ উল্টে উত্তর দিল, আমাদের প্ল্যান তোমাদের জানাতে যাব কেন? যাও এখান থেকে, আগে নিজের দলের দিকে খেয়াল রাখো। সাইফান ঠোঁট বাঁকিয়ে জারিনের দিকে তাকিয়ে বলল, তোমাদের প্ল্যান এমনিই ব্যর্থ হবে। জুতার উপর পাহারা দিয়ে রাখবো, তখন দেখব কিভাবে চুরি করো। জারিন সঙ্গে সঙ্গে হাত কোমরে রেখে বলল, এই যে অত আত্মবিশ্বাস দেখিও না। আমরা না, তোরা বেশি আত্মবিশ্বাস দেখাচ্ছিস, রিদওয়ান বলে উঠল। এবার রিশা সামনে এগিয়ে এসে রিদওয়ানের দিকে তাকিয়ে বলল, তোরা আমাদের প্ল্যানিং এখানে শুনতে এসেছিস, আবার বেশি বড় বড় লেকচার দিচ্ছিস? রিদওয়ান হেসে, আমাদের খেয়ে দেয়ে কাজ নেই, তোরা কি পচা মার্কা প্ল্যানিং করছিস তা শুনতে আসবো।
তোরা এমন করে কথা বলছিস যে তোদের আওয়াজ পাশের বাড়ি থেকেও শোনা যাচ্ছে। রিশা চোখ কুচকে রাগী ভঙ্গি করে বলল, তুই একেবারে বেয়াদব, এখনই কিন্তু তোর কান মুচড়ে দেব। এই শুটকি, চুপ থাক, বেশি কথা শিখে গেছিস। আগে জুতা চুরি করে দেখা আগে। সাইফান বুক ফুলিয়ে বলল, আরে আমি বলছি, তোমাদের বোকা বানাতে 5 মিনিটও লাগবে না। জারিন চোখ উল্টে উত্তর দিল, ওই তো তেহুও চলে এসেছে। আফিয়া বেগম তাড়াতাড়ি বলে উঠলেন, এবার তাহলে বিয়ে পড়ানো শুরু করে দেন কাজী সাহেব। রায়হান এতক্ষণ সাইমান জন্য বসেছিল। সাইমান আসবে, তারপরই বিয়ে পড়ানো শুরু হবে। এতক্ষণ ওদের ঝগড়া খুনসুটি শুনে ঠোঁটের কোণে মৃদু হাসি ঝুলিয়ে রেখেছিল ও। আফিয়া বেগমের কথা শুনে নাফিসার দৃষ্টি সাইমানের দিকে গেল। সাইমান আজকে সাদা পাঞ্জাবি পরে এসেছে, শ্রী সরল রূপে যেন আরো গম্ভীর আর দৃঢ় লাগছে তাকে। নাফিসা কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে আবার দৃষ্টি সরিয়ে নিল। তারপর রিশাদের সঙ্গে গিয়ে বসে পড়ল। অবশেষে সাইমান এগিয়ে এসে কোনো দিকে না তাকিয়ে এক পাশে গিয়ে চুপচাপ বসে গেল। কাজী সাহেব, শুরু করুন। আর দেরি করলেন না, দৃঢ় কণ্ঠে বললেন মাহবুব রাশিদ। কাজী সাহেব হাতে কাগজ নিয়ে এগিয়ে এলেন। নিস্তব্ধ পরিবেশে শুরু হলো কাবিন পড়ানো। উপস্থিত সবার দৃষ্টি নিবদ্ধ হলো রুহি আর রায়হানের দিকে। রুহি লজ্জা, কাঁপুনি আর ওষুধে ভরা কণ্ঠে কবুল বলার আগে একটু সময় নিল। অন্যদিকে রায়হান দ্বিধা না করে দৃঢ় কণ্ঠেই তাড়াতাড়ি কবুল বলে দিল। মুহূর্তে সবার বুক থেকে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এল। কাবিন শেষ হতেই রুহি উঠে দাঁড়ালো। সবার সামনে হঠাৎ এগিয়ে গিয়ে সায়মানকে শক্ত করে জড়িয়ে ধরল। ছোট বোনের অশ্রুসিক্ত আলিঙ্গনে সায়মানও আর নিজেকে শক্ত রাখতে পারল না। মমতার হাত বুলিয়ে দিল বোনের মাথায়। এরপর একে একে বাকি ছোটখাটো সব কার্যক্রম শেষ হলো। জুতা চুরি নিয়ে বেশ হইচই বাঁধল মেয়েপক্ষ আর ছেলেপক্ষের মাঝে। রিশা, নাফিসা, জারিন মিলে একেবারে প্ল্যান সাজিয়ে রেখেছিল। কিন্তু রায়হান তাদের বেশি বাড়তে দিল না, ঝামেলা শুরুর আগেই টাকা দিয়ে দিল। এই নিয়ে সাইফান, রাহিল আর রিদওয়ান ভীষণ রাগ দেখালো। এইভাবে লেনদেন করলে মজা কোথায় থাকে বলতো? সাইফান ভুরু কুচকে গজরাল। সবশেষে সারা দিন পর সবার আনন্দ হইচের মধ্যেই নবদম্পতিকে বাসর ঘরে পৌঁছে দেওয়া হলো। তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন। রুহি করে ঢুকতেই মাথায় রাখা বিয়ের ওড়নাটা এক টান দিয়ে খুলে ফেলল। চোখে মুখের রাগের ছাপ স্পষ্ট। সোজাসুজি এগিয়ে গেল আলমারির দিকে নিজের জামা বের করতে। রায়হান চুপচাপ দাঁড়িয়ে রুহির প্রতিটি কার্যক্রম লক্ষ্য করছে। এবার একটা ডুব গিলে সে এগিয়ে গেল রুহির দিকে, পিছন থেকে জড়িয়ে ধরল এবং কাঁধে মাথা রেখে ধীরে ধীরে শ্বাস ফেলল। রুহির হাত সঙ্গে সঙ্গে থেমে গেল। রায়হানের গরম নিঃশ্বাস যেন তার গলার সঙ্গে মিশে গেল। শরীরটা হঠাৎ শিউরে উঠল। রায়হান ওর কাঁধে ধীরে একটা চুম্বন এঁকে দিল। রুহির সাথে সাথে চোখ বন্ধ করে করে নিল। মুহূর্তের জন্য ওর মনে পড়ল অবহেলার রাগ আর অভিমানের কথা। ঝাটকা দিয়ে রুহি নিজেকে রায়হানের কাছ থেকে সরিয়ে নিল। স্পর্শ করবে না তুমি আমাকে। রুহির চোখ তখন টলমল করছে, কাপা কণ্ঠে ভরা আবেগ। রায়হান অসহায় দৃষ্টিতে রুহির দিকে তাকালো। বড় ভাইয়া যদি তোমাকে না আসতে বলতো আর আমি যদি ভাইয়াকে সব না জানাতাম, তাহলে আজ কি হতো? আমি কথা বলতে গিয়ে বেঁধে যাচ্ছে। রুহির কত কিছুর ভিতর দিয়ে গেছি জানো। তুমি তো দিব্যি ঘুরে বেড়াচ্ছিলে আমাকে ফেলে রেখে। রায়হানের চোখ লাল হয়ে উঠল, চোখ টলমল করছে। মাথা নিচু করে কণ্ঠ কম্পমান হয়ে বলল, সরি সরি, কেবল স্রেফ সরি দিয়ে সব ঠিক হয় কি? কণ্ঠ কাঁপতে কাঁপতে বলল, তুমি আগে আমাকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছিলে, তারপর মাঝপথে এসে কি করলা? ছেড়ে দিলে। তুমি স্বার্থপর রায়হান ভাই। বলতে বলতেই মুখটিকে হুহু করে কেঁদে উঠল রুহি। রায়হান আর দা অড়াতে পারল না। ধীরে এগিয়ে গিয়ে রুহিকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরল। সরি, আর কোনোদিন এরকম ভুল হবে না। আমি নিজেও জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছি এই কয়েকদিনে। তোকে আর কষ্ট দেব না কখনো। এবারের মতো ক্ষমা করে দে প্লিজ। রুহি তার হাত নিজের থেকে সরাতে চাইল, মুচড়া মুচকি শুরু করল। কিন্তু রায়হান আরো শক্ত করে ধরল ওকে। শেষমেশ রুহি কিছুতেই আর না পেরে চুপ হয়ে গেল। কিছুক্ষণ নীরবতার পর হঠাৎ অনুভব করল তার কাঁধে ঠান্ডা কিছু স্পর্শ করছে। রায়হান ভাই, তুমি কাঁদছ? কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করল ও। রায়হান চুপচাপ থাকল না, আরও শক্ত করে জড়িয়ে ধরে গলায় মুখ মুড়ি নিঃশব্দে অশ্রু বিসর্জন দিতে লাগল। ঘরের মধ্যে নীরবতা দীর্ঘ সময় ধরে বিরাজ করল। তারপর রুহি কণ্ঠ কেঁপে মুখ খুলল, প্লিজ আর কোনোদিন আমাকে ছেড়ে যেও না। আমি মরে যাব। এবার যদি কিছু হয়, সত্যি আমি মরে যাব। রায়হানের কানের রুহির শব্দ ভেসে এলেই সে ধীরে ধীরে রুহিকে ছেড়ে দিয়ে দুই হাতে রুহির দুই গালে আলতো স্পর্শ করল। কপালে চুমু দিল, তারপর নিজের কপাল ঠেকিয়ে বলল, আর কোনোদিন তোকে এমন কথা বলতে না দেখি যেন। আর কথা দিচ্ছি, আর কোনোদিন তোকে ছেড়ে যাব না। তারপর কিছুক্ষণ চুপ থেকে রায়হানের কণ্ঠে এবার মৃদু কাতরতার ঢেউ উঠল, আজ রাতটা আমাকে দিবি? রুহি রায়হানের দিকে তাকালো, চোখে চোখ মিলিয়ে বুঝে গেল সে কি বোঝাতে চাচ্ছে। মুহূর্তের মধ্যে একার রুহি নিজেই ধীরে ধীরে তার কোমল অধর মিলিয়ে দিল রায়হানের শক্ত অধরের সাথে।
রায়হান কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলেও প্রেয়সীর নিজ থেকে আসা আমন্ত্রণ আর ফেলে দিতে পারল না। প্রথম স্পর্শের হৃদয় একে অপর এক আর জন্য আরো দৃঢ়ভাবে ধুকপুক করতে লাগলো। ঘরটা ভরে উঠল রোমান্টিক উত্তাপ আর আবেগে। ধীরে ধীরে তারা একের অপরের কাছে এসে বসে সমস্ত দুঃখ, দূরত্ব আর ভুল বোঝাবুঝি যেন মুছে গেছে। নিঃশ্বাসের সাথে নিঃশব্দে বলা কথা, মৃদু হাসি আর কোমল ছোঁয়া, সব মিলিয়ে রাতটা হয়ে উঠল তাদের প্রথম সত্যিকার মিলনের মুহূর্ত। ঘরটা নীরব হলেও সেই নীরবতা ছিল তাদের আবেগের একান্ত সাক্ষী। একে অপরের ছোঁয়ায়, চোখের ভাষায়, হাহাকার আর প্রোষ আকার এন্তির মিশেলে তারা এক অনন্ত রাতকে বয়ে নিয়ে গেল। তারা চিহ্ন, 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 তারা চিহ্ন। নাফিসা এতক্ষণ সবাইকে সাথে হাসাহাসি, খুনসুটি করছিল। এবার হাঁটতে হাঁটতে নিজের ঘরের দিকে রওনা হলো। হঠাৎ পিছন থেকে যেন বজ্রপাতের মতো কারো সুখ হাত তার কবজি চেপে ধরল। সঙ্গে সঙ্গেই তীব্র এক টানে শরীরটা ঘুরে গেল। চমকে উঠে নাফিসা চোখ বন্ধ করে ফেলল। বুকের ভেতর তীব্র ধকধকানি। ঠিক সেই মুহূর্তে পরিচিত এক ঘ্রাণাকে এসে লাগলো, যা কেবল একজন মানুষের সঙ্গেই মিশে আছে। আস্তে আস্তে চোখ খুলতেই দেখে সে দাঁড়িয়ে আছে সাইমনের ঘরে। সাইমন ওকে জড়িয়ে রেখেছে এক হাত দিয়ে। সাইমন নীরবে ওর মুখের ওপরে এলোমেলো চুলগুলো আঙুল দিয়ে সরিয়ে দিল। সেই কোমল স্পর্শে নাফ হ্রস্ব ইকার সার চোখ আবার অনিচ্ছা সত্ত্বেও বুঝে এল। সাইমন চুকে ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে একেবারে কানের ওপর একটা নরম চুমু এঁকে দিল। শরীরটা কেঁপে উঠল নাফিসার। তা দেখে সাইমনের ঠোঁটে মৃদু হাসির রেখা দেখা দিল। ধীরে ধীরে ওর নাকের সাথে নিজের নাক ঠেকিয়ে ফিসফিসিয়ে বলল, আমার পিচ্চি পুতুল, কালকে আমি তোমাকে কলেজে দিয়ে আসব। আসার সময়ও আমি নিতে যাব। সকালে আমার জন্য অপেক্ষা করবে। নাফিসা চোখ পিটপিট করে খুলল। তারপর হঠাৎ করে ঝটকা দিয়ে নিজেকে সাইমনের কাছ থেকে ছাড়াতে চেষ্টা করল। কিন্তু সাইমন আরো শক্ত করে ওকে জড়িয়ে ধরল বুকের সঙ্গে। নাফিসার কণ্ঠ এবার কাঁপছে, রাগ আর অভিমান মিশে। কি ব্যাপার, এভাবে সবসময় স্পর্শ করেন কেন? কখনো বলেন না, ধিকারও করেন না, ভালোবাসেন কিনা? তাহলে করেন কেন এসব? প্লিজ, আমার থেকে দূরে থাকবেন। ওর এই অস্থির আর আবেগে ভরা কথা শুনে সাইমনের বুকের ভেতর যেন দমে থাকা আগুন হঠাৎ তীব্র হয়ে উঠল। সে আরো শক্ত করে নাফিসাকে বুকের সঙ্গে চেপে ধরে ফিসফিস করে বলল, বেশি কথা শিখে গেছো তুমি। আর শোনো, আমার থেকে দূরে যাওয়ার কল্পনা মাথাতেও আনবে না কখনো। বুঝেছ? নাফিসা ওর চোখে চোখ রেখে দৃঢ়ভাবে বলল, আপনাকে আমি বুঝে উঠতে পারি না। আপনি এক এক সময় এক এক রকম ব্যবহার করেন। আপনার ভেতরে এত রহস্য কেন? সবকিছু এত গোপন রাখেন কেন? সাইমন ঠান্ডা গলায় গভীর চোখে তাকিয়ে বলল, পিচ্চিদের এত বুঝতে হয় না। বলতে বলতে নিজের নাক দিয়ে নরমভাবে ছুঁয়ে দিল নাফিসার গাল। এই কথাতেই যেন নাফিসার মাথার ভেতর আগুন জ্বলে উঠল। কি আশ্চর্য এই মানুষটা, সবসময় তাকে স্পর্শ করে, কাছে টেনে নেয়, অথচ বলে বসে সে পিচ্ছি। এক ফোঁটা খোলামেলা স্বীকারোক্তি নেই, শুধু রহস্যে ভরা আচরণ। অভিমান আর ক্ষোভে ফেটে পড়ল নাফিসা। দুই হাত দিয়ে সাইমনের বুক ঠেলে সরিয়ে দিতে চাইল। সরেন, আমার কাছ থেকে দূরে থাকেন। নাফিসার দুই হাত একসাথে এক হাতে শক্ত করে আঁকড়ে ধরল সাইমন। চোখের দৃষ্টি মুহূর্তেই গাঢ় হয়ে উঠল। তারপর হঠাৎ করে নাফিসার কাঁপতে থাকা অধরে নিজের অধর মিশিয়ে দিল। হঠাৎ পৃথিবী যেন থমকে গেল। নাফিসার শির আকারেও শিরায় আগুন ছড়িয়ে গেল। সাইমনের অটল দখলদারিত্বে ওর সমস্ত লাইক টার্গেট 650+। দুঃখিত দেরি করার জন্য। যাই হোক, ভুল ভ্রান্তি থাকলে ধরিয়ে দিবেন হ্যাপি রিডি। চলবে #14 চিঠি পর্ব সংখ্যা 30 লেখিকা #আরোবা _চৌধুরী _আরো। বিনা অনুমতিতে কপি করা নিষিদ্ধ। স্টাডি রুমে নিস্তব্ধ নীরবতা। মাহবুব রাশিদ আর মঈন রাশিদ পাশাপাশি বসে আছেন। সামনে চেয়ারে বসে আছে সাইমন, হাতে খোলা বই, চোখ বইয়ের দিকে দৃষ্টিবদ্ধ। পাশে দাঁড়িয়ে আছে রায়হান, মাথা নিচু করে নিজের ভেতরেই ডুবে গেছে সে। অনেকক্ষণ নীরবতা চলার পর মাহবুব রাশিদ বিরক্ত হয়ে উঠলেন। এভাবে ডেকে এনে চুপচাপ বসিয়ে রাখার মানে কি? আমার বাইরে যেতে হবে, ইম্পর্ট্যান্ট মিটিং আছে। সাইমন ধীরে বই থেকে চোখ তুলে বাবার দিকে তাকালো। ঠান্ডা কিন্তু দৃঢ় স্বরে বলল, আজকের মিটিং ক্যান্সেল করে দেন। বাড়ির বড় মেয়ের বিয়ে বলে কথা। এই কথায় বিস্ময়ে চোখ বড় হয়ে গেল মাহবুব রাশিদ আর মঈন রাশিদের। কি আজে বাজে কথা বলছো? মাথা ঠিক আছে তোমার? ক্ষুদ্র স্বরে বলে উঠলেন মাহবুব রাশিদ। সাইমন, বাড়ির বড় মেয়ে মানে রুহি। রুহির বিয়ে আবার কোথা থেকে এলো আজকে? মঈন রাশিদও বিস্ময়ে বললেন। কিন্তু সাইমন আর কিছু বলল না। দৃষ্টি ঘুরিয়ে নীরবে তাকালো রায়হানের দিকে। রায়হান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, বুক ওঠানামা করছে, বারবার লোক গিলছে। সাইমন এবার কড়া স্বরে বলল, চুপ করে আছিস কেন? তোকে কথা বলতে বলেছি, কথা বল। রায়হান কাপা গলায় মাথা উঁচু করল, গলায় ঢোক গিলে বলল, বড় মামু, ছোট মামু, আমি রুহিকে ভালোবাসি। আমি ওকে বিয়ে করতে চাই। রুহিও আমাকে ভালোবাসে। প্লিজ না বলবে না। আর কিছু চাইবো না কখনো। শুধু রুহিকে আমার হাতে তুলে দেও। বলতে বলতে রায়হানের চোখ টলটল করে উঠল।
মনে হচ্ছে যে কোনো মুহূর্তে অশ্রু ঝরে পড়বে। ঘরটা আবার নিস্তব্ধ। মাহবুব রাশিদ স্থির মুখে বসে রইলেন। তার মুখ থেকে কোনো ভাব প্রকাশ পেল না। মঈন রাশিদ বিস্ময়ে তাকিয়ে থেকে বললেন, এসব কবে থেকে চলছে? আজ হঠাৎ করে এসব বলছিস কেন? রুহির বিয়ে যদি না ভাঙতো তাহলে কি করতিস? আগে কেন বলিসনি? রায়হান নিচু মাথায় উত্তর দিল, বড় মামুর একজনকে কথা দিয়ে ফেলেছিল, মামুর কথার খেলাপ হবে বলে কিছু বলতে পারিনি। মঈন রাশিদ নিশ্চুপ হয়ে গেলেন। বুকের ভেতরেও স্বস্তির কষ্ট অনুভব করল। হঠাৎ মনে হলো, তিনি তো কখনো মেয়েকে জিজ্ঞেসই করেননি সে কাউকে ভালোবাসে কিনা, সে এই বিয়েতে রাজি কিনা। বাবা হিসেবে তিনি তাহলে ব্যর্থ। এবার মাহবুব রাশিদ গলা খাকারি দিল, এম ড্যাশ। আজ পর্যন্ত তোমাদের ইচ্ছার বাইরে তোমাদের ওপর কিছু চাপিয়ে দিয়েছি। আশেপাশে তাকালেই তো প্রমাণ পাবে। বলে একবার সাইমানের দিকে তাকালেন। আমাকে একবার বলতে পারতে, এতটাও খারাপ ভেবো না আমাকে। আমার কথার একার লাভ হবে বলে কখনো তোমাদের ওপর কিছু চাপিয়ে দেব? আমার ওপর তোমরা ভরসাই করে দেখতে পারতে। রায়হান কাতর চোখে বড় মামার দিকে তাকিয়ে বলল, বড় মামু, প্লিজ এভাবে বলো না। ছোট থেকে তুমি আমাদের আগলে রেখেছ, আমাদের সব ইচ্ছে পূরণ করেছ। মাহবুব রাশিদ কোনো উত্তর দিলেন না। এবার তিনি একজন গৃহকর্মীকে ডাক দিলেন, উপরে গিয়ে রুহিকে নিয়ে আসো, আর বাড়ির বাকি সদস্যদেরও ডেকে আনো। কিছুক্ষণের মধ্যেই সবাই উপস্থিত হলো। ঘরে চাপা গুঞ্জন, কিন্তু কেউ কিছু জানে না। সাবিহা খালেদ বিস্ময়ে তাকালেন ছেলের দিকে। রায়হান তো তাকে বলেছিল ঢাকায় এখন আসবে না, কয়েকদিন পর আসবে, কাজ আছে। রুহির এনগেজমেন্টেও আসেনি, এত বলার পর হঠাৎ সকালে কিভাবে এখানে? রুহি ঘরে ঢুকলো, প্রথমেই চোখ পড়ে গেল রায়হানের দিকে। কতদিন পরে মানুষটিকে সামনে দেখলো। বুকটা ভরে গেল আবেগে, আবার অভিমানেও। মাহবুব রাশিদ সবাইকে বসতে বললেন। তারপর রুহিকে ইশারা করলেন পাশে বসতে। রুহি ভদ্রমেয়ের মতো গিয়ে বসল বড় আব্বুর পাশে। তিনি রুহির মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়ে বললেন, তুমি রায়হানকে ভালোবাসো? নির্দ্বিধায় বলতে পারো, ভুল হয়েছিল আমাদের, তোমাকে কিছু না জিজ্ঞেস করেই বিয়ে ঠিক করেছিলাম। এখন সুযোগ এসেছে, তুমি যা চাও তাই হবে, কেউ তোমাকে ফোর্স করবে না। রুহির চোখ ভিজে গেল, কান্না ভেজা কণ্ঠে বলল, বড় আব্বু, আমি রায়হান ভাই ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। আমি রায়হান ভাইকে ভালোবাসি। রায়হান মাথা তুলে রুহির দিকে তাকালো, চোখে অপরাধবোধ। যে মেয়েকে ভালোবাসেছে তার কথা সবার সামনে মাথা উঁচু করে বলতে পারেনি। নিজেকে আজ মনে হচ্ছে কাপুরুষ, তার জন্য রুহিকে এত কষ্ট পেয়েছে। ঘর ভরে গেল বিস্ময়ে আর আবেগে। সাবিহা খালেদ প্রথমে অবাক হলেও পরে মুখে হাসি ফুটল। ইমা বেগমও চোখ মুছলেন, মনে মনে কৃতজ্ঞ হলেন আল্লাহর কাছে, ভালোই হয়েছে বিয়েটা ভেঙে গেছে। আগেই না হলে সারা জীবন মেয়ের মুখের দিকে তাকাতে পারতেন না। মা হয়ে মেয়ের মনের কথা বুঝতে পারেনি। মাহবুব রাশিদ দৃঢ় কণ্ঠে ঘোষণা করলেন, সবাই প্রস্তুতি নাও, আজই কাবিন হবে, পরবর্তীতে বড় অনুষ্ঠান কর। আকার যাবে। সাবিহা, তোর কোনো সমস্যা থাকলে বলতে পারিস এখনই। শেষের কথা সাবিহা খালেদের দিকে তাকিয়ে বললেন, কি যে বল ভাইয়া, তুমি আমাদের জন্য সব সময় সঠিক সিদ্ধান্তই নেবে। আর ওরা দুইজন একে অপরকে যখন পছন্দ করে এর ভিতর আমাদের তো কোন কথা বলারই নেই। মাহবুব রশিদ সাবিহা খালেদের কথা শুনে মনে হয় সন্তুষ্ট হলেন। তিনি আবার রুহির মাথায় স্নেহের হাত রেখে সান্ত্বনা দিলেন। তারপর ধীর পদক্ষেপে উঠে গেলেন ঘর থেকে। মঈন রাশিদ ধীরে ধীরে মেয়ের দিকে এগিয়ে এলেন। তার চোখে তখন হাজারো অনুশোচনা, বুকের ভেতরে জমে থাকা অপরাধবোধ। কাছে গিয়ে মেয়ের মাথায় আলতো করে হাত রাখতেই রুহি আর নিজেকে ধরে রাখতে পারল না। হঠাৎ হু করে শব্দ করে কেঁদে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ল। বুক ভরে উঠল জমে থাকা অভিমান, কষ্ট আর ভালোবাসায়। মেয়েকে বুকের ভেতর শক্ত করে জড়িয়ে ধরে মঈন রাশিদের গলাও ভারী হয়ে গেল। কাপা কণ্ঠে বললেন, বাবাকে ক্ষমা করে দিও প্রিন্সেস, বাবা তোমার মনের কথা বুঝতে পারেনি। তোমাকে কিছু জিজ্ঞেস না করেই এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছিলাম। বাবা হিসেবে আমি ব্যর্থ হয়েছি। রুহি আরো জোরে বাবাকে আঁকড়ে ধরল, যেন দীর্ঘ হ্রস্ব কার্ণের চাপা কষ্ট বাবার বুকের ভেতর উজাড় করে দিতে চাইছে। ইমা বেগমও এগিয়ে এলেন, মেয়ের মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়ে পাশে বসলেন। তার চোখে তখন অশ্রু, কণ্ঠে অপরাধবোধ। আমাকেও ক্ষমা করে দিস মা, আমি মা হয়েও তোর মনের কথা বুঝতে পারিনি। তোকে একবারও জিজ্ঞেস করিনি তুই আসলে কি চাও। রুহি ভেজা চোখে মায়ের হাত চেপে ধরল। রিশা আর রাহিল ও দৌড়ে গিয়ে রুহি, মঈন রাশিদ আর ইমা বেগমকে জড়িয়ে ধরল। তাদের ছোট ভালোবাসায় চারপাশের আবহটা আরো নরম আর আবেগময় হয়ে উঠল। সাইফান তিরপায় রায়হানের পাশে এসে দাঁড়িয়ে কাঁধে হাত রাখল। এ ভাই, জেনে শুনে এরকম খবরায় চন্ডিকে নিজের কাঁধে চাপাচ্ছিস কেন? তলে তলে সবাই প্রেম করে ঝটকা মেরে দিচ্ছে, আর আমি সারা জীবন মেয়েদের ইগনোর করে গেলাম বলে আমার তো কিছুই হলো না। শেষের লাইনটা সাইফান এমন হতাশ ভঙ্গিতে বলল। রায়হান এবার চোখ ছোট ছোট করে সাইফানের দিকে তাকালো। এভাবে চোখ ছোট ছোট করে তাকাচ্ছ কেন? আমি একটু কান্না করে আসি, বলে সাইফান মজা করতে করতে রুহিদের দিকে এগিয়ে গেল। মুহূর্তেই ঝাঁপিয়ে পড়ে ওদের সবাইকে জড়িয়ে ধরল।
তারপর শয়তানি করে হাউমাউ করে কান্না শুরু করলো। ওর এই ভণ্ড কান্না দেখে সকলে হেসে ফেলল। কান্নার ভেতরেও রুহির ঠোঁটে একচিলতে হাসি ফুটে উঠল। নাফিসা, আফিয়া বেগম আর বিলকিস আরা বেগম পাশে দাঁড়িয়ে সাইফানের খুনসুটি মজা দেখছিল। হাসির ভেতরে হঠাৎ নাফিসার চোখ সরে গেল এক পাশে বসে থাকা সাইমানের দিকে। সাইমান নিঃশব্দে ওর দিকে তাকিয়ে আছে, দৃষ্টি যেন একেবারে ভেদ করে যাচ্ছে নাফিসার বুকের ভেতর। মুহূর্তেই নাফিসা অস্থির হয়ে উঠল। সে তাড়াতাড়ি আফিয়া বেগমের আড়ালে চলে গেল, কিন্তু কৌতূহল সামলাতে না পেরে আবার মাথা বের করে উকি দিল। সাইমান এখনো একই ভঙ্গিতে একদৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু এখন কপাল কুঁচকে। তা দেখে নাফিসা নিজে ও ভুরু জোড়া কুঁচকাল। এই সময় বিলকিস আরা বেগম গম্ভীর গলায় সবাইকে উদ্দেশ্য করে বললেন, অনেক হয়েছে, যেহেতু আজকেই কাবিন হবে, আমার মনে হয় সবাইকে কাজে লেগে পড়া উচিত। এভাবে দাঁড়িয়ে বা বসে থাকা ঠিক না। সবাই ধীরে ধীরে ছড়িয়ে গেল, ব্যস্ত হয়ে উঠল বিয়ের প্রস্তুতিতে। তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন। রুহি বউ সাজে রায়হানের পাশে বসে আছে। রায়হানের ডানদিকে বসে আছেন সাবিহা খালেদ, আর রুহির বা পাশে বসে আছেন মঈন রাশিদ। রুহি বাবার হাত শক্ত করে ধরে রেখেছে। সামনেই বসে আছেন কাজী সাহেব। বিয়ের কাগজপত্র নিয়ে তিনি ব্যস্ত, আর কিছুক্ষণের মধ্যেই কাবিন পড়ানো শুরু করবেন। পরিবারের বাকি সদস্যরা সবাই উপস্থিত। তাছাড়া কেউ নেই তেমন। রুশনা আর আরিফ রা নেই, গতকালই তারা ফিরে গেছে। যদিও আজকের জন্য তাদের ডাকা হয়েছিল, কিন্তু ওরা কাজের কারণে আর আসতে পারেনি। একপাশে দাঁড়িয়ে আছে রিশা, নাফিসা আর জারিন। তিনজন মিলে ফিসফিসিয়ে প্ল্যান করছে কিভাবে রায়হানের জুতা চুরি করা যায়। ওরা মূলত দুই ভাগে ভাগ হয়ে গেছে, মেয়ে পক্ষ আর ছেলে পক্ষ। মেয়েরা নিজেদের দলে, আর ছেলেরা ছেলে পক্ষ হয়ে দাঁড়িয়েছে। রাইমা অবশ্য কোনো দলে যোগ দেয়নি, তার এসব করার সময় নেই। সে বারবার চারিদিকে তাকাচ্ছে, সাইমানকে খুঁজছে, কিন্তু সাইমান এখনো এসে পৌঁছায়নি। এদিকে সাইফান, রিদওয়ান আর রাহিল হেসে হেসে এগিয়ে গেল নাফিসাদের দিকে। চোখ ছোট ছোট করে তাকিয়ে সাইফান বলল, কি প্ল্যানিং চলছে শুনি দেখি। আমরাও একবার মাথা খামাই। এই কথা শুনে জারিন চোখ উল্টে উত্তর দিল, আমাদের প্ল্যান তোমাদের জানাতে যাব কেন? যাও এখান থেকে, আগে নিজের দলের দিকে খেয়াল রাখো। সাইফান ঠোঁট বাঁকিয়ে জারিনের দিকে তাকিয়ে বলল, তোমাদের প্ল্যান এমনিই ব্যর্থ হবে। জুতার উপর পাহারা দিয়ে রাখবো, তখন দেখব কিভাবে চুরি করো। জারিন সঙ্গে সঙ্গে হাত কোমরে রেখে বলল, এই যে অত আত্মবিশ্বাস দেখিও না। আমরা না তোরা বেশি আত্মবিশ্বাস দেখাচ্ছিস, রিদওয়ান বলে উঠল। এবার রিশা সামনে এগিয়ে এসে রিদওয়ানের দিকে তাকিয়ে বলল, তোরা আমাদের প্ল্যানিং এখানে শুনতে এসেছিস, আবার বেশি বড় বড় লেকচার দিচ্ছিস। রিদওয়ান হেসে, আমাদের খেয়ে দেয়ে কাজ নেই, তোরা কি পচা মার্কা প্ল্যানিং করছিস তা শুনতে আসবো। তোরা এমন করে কথা বলছিস যে তোদের আওয়াজ পাশের বাড়ি থেকেও শোনা যাচ্ছে। রিশা চোখ কুচকে রাগী ভঙ্গি করে বলল, তুই একেবারে বেয়াদব, এখনই কিন্তু তোর কান মুচড়ে দেব। এই শুটকি, চুপ থাক, বেশি কথা শিখে গেছিস। আগে জুতা চুরি করে দেখা আগে। সাইফান বুক ফুলিয়ে বলল, আরে আমি বলছি, তোমাদের বোকা বানাতে পক আকার চন্দ্রবিন্দু মিনিটও লাগবে না। জারিন চোখ উল্টে উত্তর দিল, ওই তো তেহর চলে এসেছে। আফিয়া বেগম তাড়াতাড়ি বলে উঠলেন, এবার তাহলে বিয়ে পড়ানো শুরু করে দেন কাজী সাহেব। রায়হান এতক্ষণ সাইমান জন্য বসে ছিল, সাইমান আসবে তারপরই বিয়ে পড়ানো শুরু হবে। এতক্ষণ ওদের ঝগড়া খুনসুটি শুনে ঠোঁটের কোণে মৃদু হাসি ঝুলিয়ে রেখেছিল ও। আফিয়া বেগমের কথা শুনে নাফিসার দৃষ্টি সাইমানের দিকে গেল। সাইমান আজকে সাদা পাঞ্জাবি পরে এসেছে, সেই সরল রূপে যেন আরও গম্ভীর আর দৃঢ় লাগছে তাকে। নাফিসা কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে আবার দৃষ্টি সরিয়ে নিল, তারপর রিশাদের সঙ্গে গিয়ে বসে পড়ল। অবশেষে সাইমান এগিয়ে এসে কোনো দিকে না তাকিয়ে একপাশে গিয়ে চুপচাপ বসে গেল। কাজী সাহেব, শুরু করুন। আর দেরি করলেন না, দৃঢ় কণ্ঠে বললেন মাহবুব রাশিদ। কাজী সাহেব হাতে কাগজ নিয়ে এগিয়ে এলেন। নিস্তব্ধ পরিবেশে শুরু হলো কাবিন পড়ানো। উপস্থিত সবার দৃষ্টি নিবদ্ধ হলো রুহি আর রায়হানের দিকে। রুহি লজ্জা, কাঁপুনি আর অশ্রুতে ভরা কণ্ঠে কবুল বলার আগে একটু সময় নিল। অন্যদিকে রায়হান দ্বিধা না করে দৃঢ় কণ্ঠে তাড়াতাড়ি কবুল বলে দিল। মুহূর্তে সবার বুক থেকে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এল। কাবিন শেষ হতেই রুহি উঠে দাঁড়ালো। সবার সামনে হঠাৎ এগিয়ে গিয়ে সায়মানকে শক্ত করে জড়িয়ে ধরল। ছোট বোনের অশ্রুসিক্ত আলিঙ্গনে সায়মানও আর নিজেকে শক্ত রাখতে পারল না। মমতার হাত বুলিয়ে দিল বোনের মাথায়। এরপর একে একে বাকি ছোটখাটো সব কার্যক্রম শেষ হলো। জুতা চুরি নিয়ে বেশ হইচই বাঁধল মেয়েপক্ষ আর ছেলেপক্ষের মাঝে। রিশা, নাফিসা, জারিন মিলে একেবারে প্ল্যান সাজিয়ে রেখেছিল, কিন্তু রায়হান তাদের বেশি বাড়তে দিল না, ঝামেলা শুরুর আগেই টাকা দিয়ে দিল। এই নিয়ে সাইফান, রাহিল আর রিদওয়ান ভীষণ রাগ দেখালো। এইভাবে লেনদেন করলে মজা কোথায় থাকে বলতো? সাইফান ভুরু কুচকে গজরাল। সবশেষে সারাদিন পর সবার আনন্দ হইচের মধ্যেই নবদম্পতিকে বাসর ঘরে পৌঁছে দেওয়া হলো। তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন। রুহি করে ঢুকতেই মাথায় রাখা বিয়ের ওড়নাটা এক টান দিয়ে খুলে ফেলল। চোখে মুখ
একার রাগের ছাপ স্পষ্ট। সোজাসুজি এগিয়ে গেল আলমারির দিকে নিজের জামা বের করতে। রায়হান চুপচাপ দাঁড়িয়ে রুহির প্রতিটি কার্যক্রম লক্ষ্য করছে। এবার একটা ডুব গিলে সে এগিয়ে গেল রুহির দিকে, পিছন থেকে জড়িয়ে ধরল এবং কাঁধে মাথা রেখে ধীরে ধীরে শ্বাস ফেলল। রুহির হাত সঙ্গে সঙ্গে থেমে গেল। রায়হানের গরম নিঃশ্বাস যেন তার গলার সঙ্গে মিশে গেল। শরীরটা হঠাৎ শিউরে উঠল। রায়হান ওর কাঁধে ধীরে একটা চুম্বন এঁকে দিল। রুহির সাথে সাথে চোখ বন্ধ করে করে নিল। কিন্তু মুহূর্তের জন্য ওর মনে পড়ল অবহেলার রাগ আর অভিমানের কথা। ঝাটকা দিয়ে রুহি নিজেকে রায়হানের কাছ থেকে সরিয়ে নিল। স্পর্শ করবে না তুমি আমাকে। রুহির চোখ তখন টলমল করছে, কাপা কণ্ঠে ভরা আবেগ। রায়হান অসহায় দৃষ্টিতে রুহির দিকে তাকালো। বড় ভাইয়া যদি তোমাকে না আসতে বলতো আর আমি যদি ভাইয়াকে সব না জানাতাম, তাহলে আজ কি হতো? আমি কথা বলতে গিয়ে বেঁধে যাচ্ছে। রুহির, কত কিছুর ভিতর দিয়ে গেছি জানো। তুমি তো দিব্যি করে বেড়াচ্ছিলে আমাকে ফেলে রেখে। রায়হানের চোখ লাল হয়ে উঠল, চোখ টলমল করছে। মাথা নিচু করে কণ্ঠ কম্পমান হয়ে বলল, সরি সরি। একার বল স্রেফ সরি দিয়ে সব ঠিক হয় কি? কণ্ঠ কাঁপতে কাঁপতে বলল, তুমি আগে আমাকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছিলে, তারপর মাঝপথে এসে কি করলা? ছেড়ে দিলে। তুমি স্বার্থপর রায়হান ভাই। বলতে বলতেই মুখটিকে হুহু করে কেঁদে উঠল রুহি। রায়হান আর দাঁড়াতে পারল না। ধীরে এগিয়ে গিয়ে রুহিকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরল। সরি, আর কোনোদিন এরকম ভুল হবে না। আমি নিজেও জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছি এই কয়েকটি। নে, তোকে আর কষ্ট দেব না কখনো। এবারের মতো ক্ষমা করে দে প্লিজ। রুহি তার হাত নিজের থেকে সরাতে চাইল, মুচড়া মুচকি শুরু করল। কিন্তু রায়হান আরো শক্ত করে ধরল ওকে। শেষমেশ রুহি কিছুতেই আর না পেরে চুপ হয়ে গেল। কিছুক্ষণ নীরবতার পর হঠাৎ অনুভব করল তার কাঁধে ঠান্ডা কিছু স্পর্শ করছে। রায়হান ভাই, তুমি কাঁদছ? কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করল ও। রায়হান চুপচাপ থাকল না, আরও শক্ত করে জড়িয়ে ধরে গলায় মুখ মুড়ি নিঃশব্দে অশ্রু বিসর্জন দিতে লাগল। ঘরের মধ্যে নীরবতা দীর্ঘ সময় ধরে বিরাজ করল। তারপর রুহি কণ্ঠ কেঁপে মুখ খুলল, প্লিজ আর কোনোদিন আমাকে ছেড়ে যেও না। আমি মরে যাব। এবার যদি কিছু হয়, সত্যি আমি মরে যাব। রায়হানের কানে রুহির শব্দ ভেসে এলে সে ধীরে ধীরে রুহিকে ছেড়ে দিয়ে দুই হাতে রুহির দুই গালে আলতো স্পর্শ করল। কপালে চুমু দিল, তারপর নিজের কপাল ঠেকিয়ে বলল, আর কোনোদিন তোকে এমন কথা বলতে না। দেখি যেন। আর কথা দিচ্ছি, আর কোনোদিন তোকে ছেড়ে যাব না। তারপর কিছুক্ষণ চুপ থেকে রায়হানের কণ্ঠে এবার মৃদু কাতরতার ঢেউ উঠল, আজ রাতটা আমাকে দিবি? রুহি রায়হানের দিকে তাকালো, চোখে চোখ মিলিয়ে বুঝো একার গেল সে কি বোঝাতে চাচ্ছে। মুহূর্তের মধ্যে রুহি নিজেই ধীরে ধীরে তার কোমল অধর মিলিয়ে দিল রায়হানের শক্ত অধরের সাথে। রায়হান কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলেও প্রেয়সীর নিজ থেকে আসা আমন্ত্রণ আর ফেলে দাও হ্রস্বই কাটতে পারল না। প্রথম স্পর্শের হৃদয় একে অপরের জন্য আরো দৃঢ়ভাবে ধুকপুক করতে লাগলো। ঘরটা ভরে উঠল রোমান্টিক উত্তাপ আর আবেগে। ধীরে ধীরে তারা একের অপরের কাছে এসে বসে সমস্ত দুঃখ, দূরত্ব আর ভুল বোঝাবুঝি যেন মুছে গেছে। নিঃশ্বাসের সাথে নিঃশব্দে বলা কথা, মৃদু হাসি আর কোমল ছোঁয়া, সব মিলিয়ে রাতটা হয়ে উঠল তাদের প্রথম সত্যিকার মিলনের মুহূর্ত। ঘরটা নীরব হলেও সেই নীরবতা ছিল তাদের আবেগের একান্ত সাক্ষী। একে অপরের ছোঁয়ায়, চোখের ভাষায়, হাহাকার আর প্রশান্তির মিশেলে তারা এক অনন্ত রাতকে বয়ে নিয়ে গেল। তারা চিহ্ন, 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 তারা চিহ্ন। নাফিসা এতক্ষণ সবাইকে সাথে হাসাহাসি খুনসুটি করছিল। এবার হাঁটতে হাঁটতে নিজের ঘরের দিকে রওনা হলো। হঠাৎ পিছন থেকে যেন বজ্রপাতের মতো কারো শক্ত হাত তার কবজি চেপে ধরল। সঙ্গে সঙ্গেই তীব্র এক টানে শরীরটা ঘুরে গেল। চমকে উঠে নাফিসা চোখ বন্ধ করে ফেলল। বুকের ভেতর তীব্র ধকধকানি। ঠিক সেই মুহূর্তে পরিচিত এক ঘ্রাণ নাকে এসে লাগলো, যা কেবল একজন মানুষের সঙ্গেই মিশে আছে। আস্তে আস্তে চোখ খুলতেই দেখে সে দাঁড়িয়ে আছে সাইমানের ঘরে। সাইমান ওকে জড়িয়ে রেখেছে এক হাত দিয়ে। সাইমান নীরবে ওর মুখের ওপর এলোমেলো চুলগুলো হ্রস্ব উকার ল দিয়ে সরিয়ে দিল। সেই কোমল স্পর্শে নাফিসার চোখ আবার অনিচ্ছা সত্ত্বেও বুঝে এল। সাইমান চুকে ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে একেবারে কানের ওপর একটা নরম চুমু এঁকে দিল। শরীরটা কেঁপে উঠল নাফিসার। তা দেখে সাইমানের ঠোঁটে মৃদু হাসির রেখা দেখা দিল। ধীরে ধীরে ওর নাকের সাথে নিজের নাক ঠেকিয়ে ফিসফিসিয়ে বলল, আমার পিচ্চি পুতুল, কালকে আমি তোমাকে কলেজে দিয়ে আসব। আসার সময়ও আমি নিতে যাব। সকালে আমার জন্য অপেক্ষা করবে। নাফিসা চোখ পিটপিট করে খুলল, তারপর হঠাৎ করে ঝটকা দিয়ে নিজেকে সাইমানের কাছ থেকে ছাড়াতে চেষ্টা করল। কিন্তু সাইমান আরো শক্ত করে ওকে জড়িয়ে ধরল বুকের সঙ্গে। নাফিসার কণ্ঠ এবার কাঁপছে, রাগ আর অভিমান মিশে। কি ব্যাপার, এভাবে সবসময় স্পর্শ করেন কেন? কখনো বলেন না, ধিক্কারও করেন না, ভালোবাসেন কি না? তাহলে করেন কেন এসব? প্লিজ আমার থেকে দূরে থাকবেন। ওর এই অস্থির আর আবেগে ভরা কথা সাইমানের বুকের ভেতর যেন দমে থাকা আগুন হঠাৎ তীব্র হয়ে উঠল।
সে আরও শক্ত করে নাফিসাকে বুকের সঙ্গে চেপে ধরে ফিসফিস করে বলল, বেশি কথা শিখে গেছো তুমি। আর শোনো, আমার থেকে দূরে যাওয়ার কল্পনা মাথাতেও আনবে না কখনো, বুঝেছ? নাফিসা ওর চোখে চোখ রেখে দৃঢ়ভাবে বলল, আপনাকে আমি বুঝে উঠতে পারি না। আপনি এক এক সময় এক এক রকম ব্যবহার করেন। আপনার ভেতরে এত রহস্য কেন? সবকিছু এত গোপন রাখেন কেন? সাইমন ঠান্ডা গলায় গভীর চোখে তাকিয়ে বলল, পিচ্চিদের এত বুঝতে হয় না। বলতে বলতে নিজের নাক দিয়ে নরমভাবে ছুঁয়ে দিল নাফিসার গাল। এই কথাতেই যেন নাফিসার মাথার ভেতর আগুন জ্বলে উঠল। কি আশ্চর্য এই মানুষটা, সবসময় তাকে স্পর্শ করে, কাছে টেনে নেয়, অথচ বলে বসে সে পিচ্চি। এক ফোঁটা খোলামেলা স্বীকারোক্তি নেই, শুধু রহস্যে ভরা আচরণ। অভিমান আর ক্ষোভে ফেটে পড়ল নাফিসা। দুই হাত দিয়ে সাইমনের বুক ঠেলে সরিয়ে দিতে চাইল। সরেন, আমার কাছ থেকে দূরে থাকেন। নাফিসার দুই হাত একসাথে এক হাতে শক্ত করে আঁকড়ে ধরল সাইমন। চোখের দৃষ্টি মুহূর্তেই গাঢ় হয়ে উঠল। তারপর হঠাৎ করে নাফিসার কাঁপতে থাকা অধরে নিজের অধর মিশিয়ে দিল। হঠাৎ পৃথিবী যেন থমকে গেল। নাফিসার শিরায় শিরায় আগুন ছড়িয়ে গেল। সাইমনের অটল দখলদারিত্বে ওর সমস্ত